ক্লিয়ার আওয়াজ শোনা যাচ্ছে? দেখো, আজকে আমরা যে টপিকটা যে সাবজেক্টটা পড়াতে যাচ্ছি সেটা কিন্তু 2026 এ প্রথম এসছে। 2026 এ এই সাবজেক্টটা লজিক্যাল রিজনিং এর পরিবর্তে এসছে। যেটা কম বেশি আমি 2026 এর ক্লাসেও বলেছি। এই যে হেলথ অ্যাপটিটিউড, এই হেলথ অ্যাপটিটিউডে আমাদের কি পড়তে হবে? তার মধ্যে যেটা থেকে প্রশ্ন অবশ্যই এসছেও, সেই টপিকটা আজকে শুরু করব। কারণ এই চ্যাপ্টার বা এই যে সাবজেক্টটা, এই সাবজেক্টটা থেকে ২০ টা নাম্বার আছে। মোটামুটি জিকের মতন করে যদি আমরা পড়ি, তাহলে কিন্তু সেখানে ২০ তে ২০ আমরা পাবো। কারণ এবছরের প্রশ্নের মান অনুযায়ী আশা করবে না 2027 এ সে একই রকমের প্রশ্ন আসবে। এখান থেকে সোজা কোয়েশ্চেন এসছে কিন্তু 2027 এ এটা কিন্তু আসবে না। তার জন্য তোমাদেরকে আরো কঠিনভাবে প্রিপারেশন নিতে হবে এবং তৈরি থাকতে হবে। কারণ কম্পিটিশন দিনে, দিনে কিন্তু বাড়ছে। এটা কিন্তু ভুললে চলবে না। তো আজকে আমরা পড়ব যে হেলথ প্রোগ্রামস অ্যান্ড পলিসিস, যে আমরা সুস্থ স্বাভাবিক জীবনযাপন করছি। যদি কোনো কারণে এই জীবনযাপন ব্যাহত হয়, আমরা অসুস্থ হয়ে পড়ব। তাই তো? যেমন ধরো, এই সরকার আসার পরে কিছু নতুন নিয়ম আনছে যে স্বাস্থ্য বিভাগে এই করতে হবে সবাইকে। স্বাস্থ্য বিভাগে নতুন করে কোনো পলিসি নিয়ে আসছে যাতে পরিষেবা সুন্দর থাকে। সেইরকম কিছু পরিষেবা যেটা স্বাধীনতা পরবর্তী, অর্থাৎ ভারত স্বাধীন হয়ে গেছে, সেই সময়ে কি পরিষেবা আনলে সেক্ষেত্রে ভালো হবে সাধারণ মানুষের, সেগুলোই কিন্তু তারা কিন্তু নিয়ে এসছে, বা সেই কমিটিগুলো বা কি পলিসি সেইগুলো সম্পর্কে আমাদের জানতে হবে আজকে। একদম প্রথমে চলে আসি। ভারত স্বাধীন হয়েছে, কিন্তু তখন কি ইংরেজ পুরোপুরি ভারত ছেড়ে চলে গেছে? নিশ্চয়ই যায়নি। সেইজন্য যখন ইংরেজরা ভারত ছেড়ে যায়নি, সেজন্য তখন যে সমস্ত স্বাস্থ্য পরিষেবা হয়েছে, তখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি কাদেরকে? এরকম কিছু ইংরেজদেরকে। জোসেফ করে। জোসেফ কেন? তিনি খ্রিস্টান ছিলেন। তুমি যদি এখন মনে করো যে আমি খ্রিস্টান হয়ে যাব যে কোনো রিলিজিয়ন থেকে, তোমার নামের সামনে মাইকেল, জোসেফ এই ধরনের কিছু আ নাম জুড়ে যাবে। ঠিক আছে? তামিলনাড়ুর বর্তমান মুখ্যমন্ত্রী কে? হ্যাঁ, তার নামের সামনে রয়েছে কি? কেন? সে হচ্ছে খ্রিস্টান। ঠিক আছে? তো এই ভোরে কমিটি ফার্স্ট নিয়ে আসা হয়েছিল এবং অ্যাপয়েন্ট করা হয়েছিল কততে? 1943 তে। কিন্তু পুরোপুরি এই ভোরে কমিটি একটা সাবমিট করলো যে আমাদের স্বাস্থ্য পরিষেবার উন্নতির প্রয়োজন। এটা কতই দিল? 1946। এর চেয়ারম্যান কে ছিলেন বা কার নেতৃত্বে এই ভোরে কমিটি হয়েছিল? জোসেফ ভোরে। মানে আমাদের এখানে জিকের মতন করে পড়তে হবে। এ ভোরে কমিটি কত সালে গঠিত হয়? সাবমিশন কত সালে হয়েছিল? কার নেতৃত্বে হয়েছিল? এবং এই ভোরে কমিটির মূল লক্ষ্য কি ছিল? কেন এটা এটা যে বানানো হয়েছিল, এই কমিটিটা কেন বানানো হয়েছে? কেন রয়েছে দেখো? যেহেতু ইংলিশে কোয়েশ্চেন আসবে, সেজন্য এটা আমি নোটসটাও তোমাদের প্রোভাইড করব ফুল ইংলিশে। আগের প্রোভাইড করা হয়েছে। সেম জিনিসই একটু আপডেট হবে। হেলথ সার্ভে অ্যান্ড ডেভেলপমেন্ট কমিটি মানে ভারতের যে স্বাস্থ্য পরিষেবা রয়েছে, সেই স্বাস্থ্য পরিষেবাটা কতটা ভালো রয়েছে, নাকি পরিবর্তন করার কিছু প্রয়োজন রয়েছে, কোন কোন জায়গায় ঘাটতি রয়েছে, সেইগুলো হচ্ছে এই ভোরে কমিটি লক্ষ্য করেছে। যেমন অ্যাপয়েন্ট টু অ্যাক্সেস এক্সিস্টিং কন্ডিশন অফ হেলথ সিস্টেম, মানে বর্তমান স্বাস্থ্য পরিষেবা কেমন রয়েছে, অ্যান্ড রেকমেন্ডেশন ফর ফিউচার ডেভেলপমেন্ট, অর্থাৎ ভবিষ্যতে কি করলে ভালো হবে, সেটা কিন্তু কে দেবে? ভোরে কমিটি। ঠিক আছে? তাহলে ভোরে কমিটি শুধুমাত্র যে বর্তমান পরিপ্রেক্ষিতে কি আছে সেটা পরিচালনা করবে না। করবে এটাই, এর পরেও কি হবে সেটারও করলে ভালো হবে, সেটা কিন্তু এই ভোরে কমিটি ধারণ করবে। এর পরবর্তী দেখো, এটা কততে হয়েছে? 1943, মানে ভারত স্বাধীনতার সময়ে। দেখেছো? তারপরে দেখো এলো, অলরেডি স্বাধীন হয়ে গেছে। তার নাম কি? মুদালিয়ার কমিটি। এই মুদালিয়ার কমিটি কি বলছে? হেলথ সার্ভে অ্যান্ড প্ল্যানিং কমিটি। আগেরটা কি ছিল? আগেরটা ছিল দেখো যে ডেভেলপমেন্ট কমিটি,
হেলথ সার্ভেও ছিল প্লাস ডেভেলপমেন্ট কিভাবে করা যায়। এখন হচ্ছে যে হেলথ সার্ভে হয়ে গেছে অলরেডি বা কিছু পরিমাণ সার্ভে করার প্রয়োজন রয়েছে, তার সঙ্গে সঙ্গে কিছু প্ল্যানিং কমিটি, অর্থাৎ কি কি প্ল্যানিং করলে ভবিষ্যতে ভালো হবে। সেই জন্য মুদালিয়ার কমিটির এল মুদালিয়ার 1962, ঠিক আছে। এই নোটস প্রোভাইড করে দেবো, তুমি শুধু ইম্পর্টেন্ট জায়গাগুলো তোমার যেগুলো মনে হবে সেগুলোই ক্লাস নোটস করবে। যে আমার এইখানে যদি মনে হয় যে সার্ভে অ্যান্ড প্ল্যানিং কমিটি, মুদালিয়ার কমিটি বললোই না, প্রশ্নে তোমাকে বলে দিল যে সার্ভে অ্যান্ড প্ল্যানিং কমিটি, সার্ভে অ্যান্ড ডেভেলপমেন্ট কমিটি, তখন তোমাকে এই নামটা না বলে এটা বলে দিচ্ছে, ঠিক আছে। তো সেই জন্য এইভাবে মনে রাখতে হবে। এরপরে রয়েছে কি চাড্ডা কমিটি, এস চাড্ডা, তার নেতৃত্বে হয়েছিল 1963-তে, অর্থাৎ মুদালিয়ার কমিটির পরেই এসছে। কেন করা হয়েছিল না, মেইনটেনেন্স ফেজ অফ দ্য ন্যাশনাল ম্যালেরিয়া ইরাডিকেশন প্রোগ্রাম। তখন ম্যালেরিয়াতে বহু মানুষ মারা যেত, যাতে এই ম্যালেরিয়ায় বহু মানুষ মারা না যায় সেই জন্য নিয়ে আসা হয় চাড্ডা কমিটি। এই চাড্ডা কমিটি কি করছে যে ন্যাশনাল ম্যালেরিয়া ইরাডিকেশন প্রোগ্রামের কতটা মেনটেনিং হচ্ছে, ঠিকঠাক করে প্রসেসটা চলছে কিনা সেগুলো কিন্তু নির্ধারিত করা হয় কার মাধ্যমে, এই চাড্ডা কমিটির। ক্লিয়ার? 1963। এরপরে আসছে কি মুখার্জি কমিটি, দেখেই মনে হচ্ছে নামটা বাঙালি, মনে থাকবে, ঠিক আছে। প্রথমে আমরা তিনটা পড়ে নিলাম, প্রথম পড়লাম কি ভোরে কমিটি, তারপরে মুদালিয়ার কমিটি, তারপরে চাড্ডা কমিটি, আর পড়লাম কি, আর কি পড়লাম, মুখার্জি কমিটি। তাহলে প্রথম কমিটিটা কি ছিল, এখানে আমরা দেখলাম যে সেখানে আমরা অ্যানালাইসিস করছি বর্তমান পরিস্থিতি কি আছে, ভবিষ্যতে কি করতে পারবো। পরেরটাই হচ্ছে কি প্ল্যানিং হচ্ছে, তারপরেরটাই কি হলো ম্যালেরিয়া ইরেডিকেশন প্রোগ্রাম কতটা এগিয়েছে, ঠিক আছে। আর পরে আমরা দেখছি কি মুখার্জি কমিটি, মুখার্জি কমিটিতে মুখার্জিকে ব্যবহার করা হয়েছে, পুরো নাম দেওয়া নেই। এই মুখার্জি 1966 অ্যাপয়েন্ট করা হয়েছিল ডিটেইলড অফ বেসিক হেলথ সার্ভিস দ্যাট শুড বি প্রোভাইডেড এট ব্লক লেভেল, অর্থাৎ ভারতের যে পরিকাঠামোটা রয়েছে, যেমন ধরো রাজ্য, রাজ্য সরকার পরিচালনা করছে জেলাগুলোকে, জেলাগুলো পরিচালনা করবে মহকুমাগুলোকে, মহকুমার আন্ডারে রয়েছে ব্লক, ব্লক হবে অঞ্চলকে সেখানে পরিচালনা করবে, এরকম ভাবে স্টেপ বাই স্টেপ যে রয়েছে সেখানে একদম ব্লক লেভেলে স্বাস্থ্য পরিষেবা কেমন রয়েছে এটা কিন্তু কে পর্যবেক্ষণ করতে এলেন, তিনি হলেন মুখার্জি কমিটির যার নেতৃত্বে হয়েছিল শ্রী মুখার্জি। অর্থাৎ বিশেষ করে যার নেতৃত্বে গঠিত হয় সেই নেতৃত্ব অনুযায়ী এখানে কিন্তু ঘটনাগুলো ঘটে, বা কার নেতৃত্বে ঘটনাটি ঘটছে সেই অনুযায়ী কমিটির নামও সেরকম হবে। হয়েছে? মোটামুটি ইম্পর্টেন্ট গুলো বললাম। এরপরে দেখো আরো কিছু রয়েছে এখানে, হয়তো সেরকম করে কারো নেতৃত্বে হয়নি, একটা গ্রুপ ছিল বা একটা কমিটি হয়তো পিছনে কাজ করছে বা সরকার তো পিছনে কাজ করছে। এই কমিটিগুলো কবে এসছিল সেগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। যেমন প্রথমে এসছে 1953, 1953 এসছে ম্যালেরিয়া কন্ট্রোল প্রোগ্রাম। ম্যালেরিয়া কন্ট্রোল প্রোগ্রাম মানে কি, যে এখানে ম্যালেরিয়াকে কিভাবে আমরা দূরীকরণ করব, ম্যালেরিয়াকে কিভাবে যাতে না হয় সেদিকটা আমরা দেখব। এখনো পর্যন্ত দেখবে অ্যানাউন্সমেন্ট করে মশারি টাঙিয়ে ঘুমাবেন, কেন, অ্যাওয়ারনেস প্রোগ্রাম। অ্যাওয়ারনেস কেন, না যাতে কোনো রকম সমস্যা না হয়, ম্যালেরিয়া যাতে না ছড়িয়ে পড়ে, মোটামুটি কন্ট্রোলে আছে এখন। সেই জন্য ন্যাশনাল ম্যালেরিয়া কন্ট্রোল প্রোগ্রাম এনএমসিপি, পুরোটা নাম বলে এটা বলে দিল, ন্যাশনাল ম্যালেরিয়া কন্ট্রোল প্রোগ্রাম 1953। এরপরে এই যে এনএমসিপি তার নামটা পরিবর্তন করা হয়েছে, নামটা কততে 5 বছরের মধ্যে নামটা পরিবর্তন করা হয়েছে, কি হয়েছে ন্যাশনাল ম্যালেরিয়া ইরাডিকেশন প্রোগ্রাম এনএমইপি থেকে ইপি হয়েছে। আমি মনে রাখবো কিভাবে, টি মানে কত, এ বি সি 3 নম্বরে রয়েছে, তার মানে 1953। তারপরে কি রয়েছে, 3 সঙ্গে 5 জুড়ে দাও কত হবে 8,
এ বি সি ডি ই, তার মানে এনএমসিপি যেটা ছিল সেটা হয়ে গেল কি এনএমইপি। ঠিক আছে, 1958। অনেক ডাটা পাবে কিন্তু মনে রাখতে হবে এরকম ছোট ছোট, তুমি তোমার মতন মনে রাখতে পারো, আমি যেভাবে মনে রাখি আমি সেটাই বললাম। যে এনএমসিপি সি আছে 3-এ, এবিসি, তাহলে 1953। ঠিক আছে, আবার ওদিকে ডিএনএও আবিষ্কার হয়েছিল 1953-তে। ডিএনএর যে ডাবল হেলিক্স মডেল সেটাও আবিষ্কার হয়েছে। তো এই জন্য নাম চেঞ্জ হয়ে হয়ে গেল এনএমইপি। এনএমইপি রিনেমড অ্যাজ ন্যাশনাল অ্যান্টি ম্যালেরিয়া প্রোগ্রাম। পরে আবার নাম চেঞ্জ হয়ে গেছে কি কত 1998-এ। ভালো করে ভাবো, প্রথম পরিবর্তন 5 বছরে হয়ে গেছে, তারপরে বহু বছর লেগে গেছে। কত বছর দেখো, 1958 থেকে 1998, 40 বছর লেগে গেছে। এবারে 40 বছর কি নামটা পরিবর্তন হয়েছে, অ্যান্টি ম্যালেরিয়া। প্রোগ্রামটার নাম কি হয়েছে, অ্যান্টি ম্যালেরিয়া। ঠিক আছে, ইংলিশে যদি অ্যান্টি লিখো কটা আছে, 4, 4 × 10 = 40, অ্যান্টি ম্যালেরিয়া। ঠিক আছে, কঠিন হয়ে যাবে। এবারে এই যে অ্যান্টি ম্যালেরিয়া, দেন তার সঙ্গে আবার জোড়া হলো যে এই সমস্ত রোগগুলো তো একা হয় না, কারোর বাহকের মাধ্যমে হচ্ছে। এই জন্য কালাজ্বর, ডেঙ্গু, লিম্ফ্যাটিক ফাইলেরিয়াসিস, জাপানিজ এনকেফেলাইটিস, চিকনগুনিয়া আর ইন্টিগ্রেটেড ইনটু দ্য ন্যাশনাল ভেক্টর বর্ন ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম NVBDC এলো 2002-এ। মানে যেগুলো ভেক্টর বাহিত বা বাহকের দ্বারা যে রোগগুলো ছড়াচ্ছে সেই রোগগুলোর একটা কন্ট্রোল কমিটি আমরা দেখলাম। মানে যেটাই ছিল এনএমসিপি সেটাই পরে হয়ে গেছে NVBDCP। ঠিক আছে, ছোট ছোট করে তোমাকে এইভাবেই মনে রাখতে হবে, স্টেপ বাই স্টেপ। হয়েছে, এরপরে এবং 2030 সালের মধ্যে দেশ থেকে ম্যালেরিয়া নির্মূলকরণের মানে প্রক্রিয়া শুরু হয়ে গেছে। কত সালে সেটা নেওয়া হয়েছিল, 2002-এ। কত সালের মধ্যে শেষ করতে হবে, 2030-এর মধ্যে। এখন ম্যালেরিয়া হয় শুনতে পেয়েছো, ম্যালেরিয়া হলেও ঠিক হয়েছে ওষুধ টষুধ দিয়ে। কারণ ম্যালেরিয়ায় আগে যত সাধারণ মানুষ মারা যেত, গ্রামের পর গ্রাম উজাড় হয়ে যেত। ডেঙ্গুতে বর্তমান অনেকে দেখবে ডেঙ্গুতে মারা যায়, সেই জন্য অ্যাওয়ারনেস প্রোগ্রামও চলছে যে ডেঙ্গুতে মাধ্যমে যেন কোনো ক্ষতি না হয় কারোর, ডেঙ্গু রোগে কেউ যেন আক্রান্ত হলে তো হয়ে যায়। ঠিক আছে, এরপরে ন্যাশনাল লেপ্রসি কন্ট্রোল প্রোগ্রাম NLCP। লেপ্রসি মানে কি, কুষ্ঠ। ঠিক আছে, কত সালে নেওয়া হয়েছে, কিন্তু ইরাডিকেশন প্রোগ্রাম মানে কি বলো দেখি, বলতে পারবে? ইরাডিকেশন প্রোগ্রাম মানে হচ্ছে যে প্রোগ্রামগুলো কোনো একটা রোগের নির্মূলকরণের জন্য নেওয়া হয়। যেমন পোলিও নির্মূলকরণ, কুষ্ঠ, আগেকার দিনে কুষ্ঠ হতো, অনেকে গাল দেয় যে কুষ্ঠ হয়ে মারা যাবি, বলতে থাকে তো। তাহলে এই যে কুষ্ঠ রোগে মৃত্যু বা কুষ্ঠ রোগের ফলে রোগীর মৃত্যু হচ্ছে, এই রোগের যাতে লেপ্রসি যেটাকে আমরা বলছি ওটা যেন নির্মূল হয়ে যায়, সেই জন্য নেওয়া হয়েছে কত 1983। 1983-তে আমরা একটা নিলাম ইরাডিকেশন প্রোগ্রাম, লেপ্রসি ইরাডিকেশন প্রোগ্রাম। ঠিক আছে, ইরাডিকেশন প্রোগ্রাম কারো কোনো ডাউট আছে এতক্ষণ পর্যন্ত? আছে? এরপরে যে সমস্ত মারণ রোগগুলো আগেকার দিনে হতো, তোমরা শুনেছো কিনা বলতে পারবো না। দেখো, ন্যাশনাল ফাইলেরিয়া কন্ট্রোল প্রোগ্রাম 1955, মানে বোঝা যাচ্ছে যে ফাইলেরিয়াকে কন্ট্রোল করতে হবে, শর্ট ফর্ম দিতে পারে NFC। এরপরে রয়েছে কি ন্যাশনাল ফ্যামিলি প্ল্যানিং প্রোগ্রাম NFPP, 1 এপ্রিল 1996, কিন্তু নেওয়া হয়েছিল কবে, 1952-তে। ভালো করে দেখো, ভারত স্বাধীন কবে হয়েছিল, 1947। আসছে সামনে, আমরা বন্দে মাতরম করে জাতীয় পতাকা তুলে দেবো। ওই দিনই দেশভক্তি দেখি সবার মধ্যে তুঙ্গে, বাচ্চাদের তো আরো বেশি, মানে পতাকা নেবে এবং নিয়ে ছুটতে থাকবে, চারদিকে চলছে।
তারপরের দিন থেকে দেশভক্তি আর দেখতে পাওয়া যায় না। দেশভক্তি মানেই পতাকা উত্তোলন করে দিলাম, গাড়ির সামনে বেঁধে দিলাম, বাইকের সামনে বেঁধে দিলাম, সাইকেলের সামনে স্ক্রু দিয়ে টাইট করে দিয়ে চালিয়ে যাচ্ছি। দেখো সংবিধান এপ্লাই হয়েছে কবে? 1950 তে। দেখো সংবিধান লাগু হয়েছে তারপরেই সরকার যে বড় পদক্ষেপ নিয়েছে যত, তার মধ্যে প্রথম কোন পদক্ষেপ নিয়েছে? যাতে জনসংখ্যা কম হয়, জনসংখ্যা যাতে নিয়ন্ত্রিত হয়। বোঝো? জনসংখ্যা নিয়ন্ত্রণে না আনলে এখনো পারেনি। কোনো একজন কবি বলেছিলেন ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। কে নিয়েছে? বিজ্ঞানের দিক থেকে নাও হতে পারে, কিন্তু জনসংখ্যার দিক থেকে নাম্বার 1 কে রয়েছে এখনো? আমি তো বলে দিচ্ছি, আগামী 200 বছর ভারতকে এই জায়গা থেকে নড়ানোর ক্ষমতা কারোর নেই। তার পিছনে অনেক কারণ রয়েছে এবং আরো একটা কারণ যেটার কারণে এত কিছু হচ্ছে সেটা হচ্ছে আমাদের এই শিক্ষার অভাব। ঠিক আছে? শিক্ষার অভাব, যে উপযুক্ত শিক্ষা যদি থাকে তখনই ভারতের সরকারের যে পলিসি গুলো রয়েছে, হাম দো হামারা দো, এক বাচ্চা সবসে আচ্ছা, বা ছোট পরিবার সুখী পরিবার, এই ধরনের যে প্রোগ্রাম গুলো রয়েছে সেগুলোর সবাই শরিক হতো যে হ্যাঁ আমিও এই ছোট পরিবার সুখী পরিবারে বিশ্বাস করি। অর্থাৎ বাবা মা তার একটাই সন্তান বা ম্যাক্সিমাম হলে দুটো সন্তান। চাইল্ড পলিসি বিভিন্ন স্টেটে শুরু হচ্ছে, বিভিন্ন দেশে শুরু হয়ে গেছে। চাইনায় টু চাইল্ড পলিসি আছে। চাইনাকে টপকে চলে গেছে, ভাবো শুধু। ঠিক আছে? তোমরাও যদি মন দিয়ে পড়াশোনা না করো, উপযুক্ত শিক্ষায় শিক্ষিত হবে না, কি হবে? ভারতের জনসংখ্যা বৃদ্ধিতে তোমাদেরও অবদান থাকবেই থাকবে। তো সেই জন্য ভালো করে লক্ষ্য করো, 1952 তে ন্যাশনাল ফ্যামিলি প্ল্যানিং প্রোগ্রাম ইট মেড টার্গেট ফ্রি ফ্রম 1 এপ্রিল 1996। ঠিক আছে? নেক্সট, ন্যাশনাল টিউবারকুলোসিস কন্ট্রোল প্রোগ্রাম এনটিসিপি। ঠিক আছে? টিউবারকুলোসিস মানে কি? যক্ষ্মা। ঠিক আছে? এই টিউবারকুলোসিস প্রোগ্রামটা কন্ট্রোল করার জন্য তার জন্য নেওয়া হয়েছিল 1960। তার মানে সরকার, ভারত সরকার যখন গঠিত হয় ভারত স্বাধীনের পরে, প্রথমে কিন্তু বেশি নজর দিয়েছে স্বাস্থ্য পরিষেবা। বাকি নিয়ম শৃঙ্খলায়ও পরিষেবায় নজর দিয়েছে, কিন্তু সবথেকে যদি আমি দেখি যে গুরুত্বপূর্ণ বড় বড় পদক্ষেপ নেওয়া হয়েছে এই সময়। তারপরে দেখো রিভাইসড ন্যাশনাল টিউবারকুলোসিস কন্ট্রোল প্রোগ্রাম, মানে এনটিসিপি আর কাজ করছে না, রিভাইসড করতে হচ্ছে আরএনটিসিপি। ঠিক আছে? এই নামগুলো রিভাইসড হয়েছে কার দ্বারা? গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার দ্বারা, ডব্লিউএইচও দ্বারা, ওয়ার্ল্ড ব্যাংক দ্বারা। কত? 1997। দেখো 1997 এর সময় ভারত কিন্তু খুব একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে চলছে। মানে তোমরা জানো কিনা আমি জানি না, সেই সময় ভারতের হাতে মাত্র কয়েক দিনের অয়েল রিজার্ভ ছিল। যেমন শ্রীলঙ্কায় হলো না, তাদের রিজার্ভ শেষ হয়ে গেছে, বা পাকিস্তানের মাত্র 20-25 দিনের রিজার্ভ আছে, দিলে শেষ হয়ে যাবে। প্রত্যেকটা দেশের রিজার্ভ টাকা থাকে, ওই রিজার্ভ টাকা যদি না থাকে তাহলে বিদেশ থেকে সে জিনিস নিতে পারবে না। তো সেই সময় এই 1995 এর দিকে, সেই সময় দেখো ওয়ার্ল্ড ব্যাংক ভারতকে লোন দিয়েছিল। কে দিয়েছিল? ওয়ার্ল্ড ব্যাংক। এই ওয়ার্ল্ড ব্যাংক যখন লোন দেয় তার পিছনে কিছু কারণ থাকে। সেই কারণগুলো কি? সেই কারণ হচ্ছে তাদের কিছু নিয়ম মেনে সেখানে কিন্তু তাদেরকে চলতে হয়। সেই জন্য গ্লোবালাইজেশন হয়েছিল এই 1995 এর সময়, মানে 1990 র পরবর্তী হয়েছিল কি গ্লোবালাইজেশন। গ্লোবালাইজেশন মানে কি? সেই সময় দেশীয় কোম্পানির সাথে বিদেশি কোম্পানি যুক্ত হয়ে কাজ করবে। কারণ ওয়ার্ল্ড ব্যাংক যখন টাকা দিচ্ছে, তুমি তো টাকা রিটার্ন যদি না দিতে পারো তাহলে তো ডুবে যাবে ওদের টাকা। তারা সেই জন্য কিছু নিয়ম বেঁধে দেয়। ওয়ার্ল্ড ব্যাংক কার নিয়ন্ত্রণে আছে? আমেরিকার নিয়ন্ত্রণে আছে। তাহলে আমেরিকা সেটা যা বলবে তাই মানতে হবে। দেখ এই সময় দেখো
যতগুলো কোম্পানি তৈরি হয়েছিল, যেমন হিরো হোন্ডা। হিরো কোথাকার কোম্পানি? ইন্ডিয়ান সাইকেল কোম্পানি তো। হিরো হোন্ডা হচ্ছে কি জাপানিজ কোম্পানি। সেই জন্য বলেছিল যে হিরো হোন্ডা মার্চ করে যাও। ঠিক আছে, আগামী 10-15 বছরের জন্য চুক্তি করে নিয়ে তারা একসাথে কাজ শুরু করলো। তাতে হিরোর মার্কেট শেয়ার ছিল 51% আর 49% শেয়ার ছিল কার? হন্ডার। হয়েছে, হিরো হোন্ডা গেল। মারুতি সুজুকি। মারুতি কোথাকার? ইন্ডিয়ান কোম্পানি। সুজুকি জাপানিজ কোম্পানি। এরকম বহু কোম্পানি তখন ভারতে এসছে এবং ভারতের মার্কেট সেই সব কোম্পানির জন্য খুলে দেওয়া হলো। ঠিক আছে, তো মনমোহন সিং, তার অবদান ছিল এই সময় গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এই সমস্যা থেকে উদ্ধার করার জন্য। তো সবসময় মাথায় রাখবে, যেখানে ওয়ার্ল্ড ব্যাংক, WHO এগুলো সব ইনভলভমেন্ট ঢুকছে, তার মানে সেটা হবে 1990 থেকে 2000 এর মধ্যে। ঠিক আছে, তাহলে এটা কত হচ্ছে? 1997। RNTCP covers whole country since March 2026। 1997 নেওয়া হলেও 2006 পুরো দেশ জুড়ে সেটাকে প্রচার হলো বা দেশ জুড়ে কার্যকরী হলো। পরে বলছে কি ন্যাশনাল এইডস কন্ট্রোল প্রোগ্রাম, আগেও পড়েছো NACO, ন্যাশনাল এইডস কন্ট্রোল প্রোগ্রাম। এই প্রোগ্রামটা নেওয়া হয়েছিল দেখো 1987 এ। ঠিক আছে, বর্তমানে এর লক্ষ্য হচ্ছে একটা জিনিস বলে দিই, বর্তমানে এই NACP, এই NACPর মূল লক্ষ্য কি বর্তমানে? 95, 95, 95। বলবে স্যার এটা কি 95, 95, 95? যেমন আমরা থার পড়েছি না 10, 26, 26? তো কাদের ঘরে চাষ হয়? হয় 10, 26, 26 সার দেখেছো তুমি? NPK 10, 26, 26। নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম কোন অনুপাতে থাকে? 1987 এ যে প্রোগ্রামটা নেওয়া হয়েছিল কার দ্বারা? নাকোর দ্বারা, অর্থাৎ ন্যাশনাল এইডস কন্ট্রোল অর্গানাইজেশন। তাদের মূল লক্ষ্য ছিল বা বর্তমান মূল লক্ষ্য হচ্ছে 95, 95, 95। এই রোগে আক্রান্ত হয়েছে এমন 95% কে চিহ্নিত করা। প্রথম 95 এর মান গেল এইটা যে 95% আক্রান্ত ব্যক্তিকে করতে হবে, চিহ্নিত করতে হবে। পরের 95% যেটা হচ্ছে উপযুক্ত চিকিৎসা দেওয়া। তার পরবর্তী 95% কে যে তাদের শরীরে যে জীবাণু রয়েছে সেই পরিমাণটা কমিয়ে আনা। এই তিনটার জন্যই আমরা ব্যবহার করে থাকি 95, 95, 95। তাহলে প্রথম 95 কি ছিল? 95% HIV আক্রান্তকে চিহ্নিত করা, 95% আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসা সুনিশ্চিতকরণ করা, আর 95 যেটা থাকলো যে যে সমস্ত রোগীর শরীরে রয়েছে জীবাণু তাদের জীবাণুর পরিমাণটা কমিয়ে দেওয়া। সেই জন্য 95, 95, 95 এটা কিন্তু রয়েছে। ঠিক আছে, এরপরে ন্যাশনাল কন্ট্রোল ফর কন্ট্রোল অফ ব্লাইন্ডনেস, NPCB। কত শর্ট ফর্ম মুখস্থ করবে আমি দেখব। যতগুলো আজকে বললাম পরের দিন সবগুলোকে ধরবো পড়া, অবশ্যই করে আসতে হবে। ঠিক আছে, আমরা পড়িয়ে দিচ্ছি তোমরা ঘরে গিয়ে পড়বে না এমনটা হবে না, অবশ্যই পড়তে হবে। যারা আমাদের অনলাইনে রয়েছে তাদের কাছ থেকেও আমরা পড়া আদায় করার জন্য রুলস রেগুলেশন নিয়ে আসছি। যদি সে কন্টিনিউ না করে, এই রুলস ফলো না করে, তাহলে কোর্সটাই ডিসকন্টিনিউ হয়ে যাবে। ঠিক আছে, রুলস রেগুলেশন কিন্তু থাকবেই। দেখো, তোমরা যদি সিলেকশন পাও সেটা আমাদের থেকে তোমাদের ভালো লাগবে। ঠিক আছে, তোমরা তোমাদের জীবনে প্রতিষ্ঠিত হবে। ঠিক আছে,
তার জন্য তোমরা যদি না পড়ো, কারণ এই বয়সে অনেক রকম সমস্যা আসবে, অনেক রকম বাধা আসবে, কিন্তু সেই বাধাকে অতিক্রম করে তোমাদেরকে এগিয়ে যেতে হবে। তাই আমার যেটা সাজেশন, আমরা যেভাবে পড়ছি বা পড়েছি সেরকম ভাবেই তোমাদেরকে বলা হয় যে সারাদিন পড়ার দরকার নেই, নির্দিষ্ট নিয়ম মেনে পড়ো, আর স্যারেরা যেভাবে পড়াচ্ছেন বা যেগুলো পড়তে বলছেন সেইগুলোকে কিন্তু ভালোভাবে গিয়ে ঘরে গিয়ে করবে, একবার করে রিভিশন করে নেবে। ঠিক আছে, চলো নেক্সট কি রয়েছে, ন্যাশনাল আয়োডিন ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার কন্ট্রোল প্রোগ্রাম। কারণ এই আয়োডিন যদি উপযুক্ত মাত্রায় শরীরে না থাকে আমরা জানি যে গলগণ্ড রোগ হয়, হয়তো এর বাদেও অনেক সমস্যা আছে। যদি কোনো গর্ভবতী মহিলা, সেই গর্ভবতী মহিলার খাদ্যে যদি আয়োডিন কম থাকে তাহলে বাচ্চার ব্রেনের ডেভেলপমেন্ট হবে না, মেন্টালি রিটার্ডেড হবে। তাহলে এবার মহিলাদেরকে বলতে হবে কি, আয়োডিন যুক্ত নুন অবশ্যই গ্রহণ করুন। ঠিক আছে, তো সেই জন্য এই প্রোগ্রামের আগের নাম ছিল ন্যাশনাল গয়টার প্রোগ্রাম 1962, কিন্তু এই যে NIDDCP সেটা হয়েছে কত 1992 তে। কারণ কি, আগে আমরা শুধু জানতাম কি আয়োডিনের অভাবে গলগণ্ড রোগ হয়, কিন্তু পরে জানলাম না শুধু গয়টার প্রোগ্রাম কেন, এর সাথে অনেক রোগ একসাথে যুক্ত অবস্থায় রয়েছে। ঠিক আছে, হয়েছে। এরপরে কি রয়েছে, এক্সপ্যান্ডেড প্রোগ্রামস অন ইমিউনাইজেশন, ইপিআই, খুব ইম্পর্টেন্ট। ইপিআই কি কাজ করে বলবে, ইন ইন্ডিয়া বাই WHO ইন 1974, ইন্ডিয়াতে কত হয়েছে 78। WHO প্রোগ্রামটা কবে থেকে দিয়েছে 1974, তার মানে WHO সংস্থা কোথায়, সুইজারল্যান্ড। সুইজারল্যান্ড, সুইজারল্যান্ড থেকে ভারতের আসতে 4 বছর লেগে গেছে। একটা প্রজেক্ট যেটা আমেরিকা থেকে ভারতে আসতেই 4 বছর লেগে যাচ্ছে। অনেকে বলছে, আগের ক্লাসগুলোতে বলতো যে স্যার বিদেশের মতন স্বাস্থ্য পরিষেবা আমরা কবে পাবো। আমি বললাম এখনো আধার কার্ডের সমাধান হয়নি, প্রত্যেকটা ব্যক্তির এখনো পর্যন্ত আধার কার্ডে কিছু না কিছু সমস্যা রয়েছে, আপডেট চলছে এখনো। আধার সেন্টার হয়েও কাজ হচ্ছে না, ব্যাংক পোস্ট অফিস সব জায়গায় হচ্ছে, তাতেও নাকি সবার আধার নিয়ে সমস্যা রয়ে গেছে। আবার তোমরা আশা করছো কি উন্নত স্বাস্থ্য পরিষেবা হবে, আজ না হয় কাল হবে, কিন্তু সময় লাগবে। কারণ আমাদের আম, মানে মেন্টালিটি থেকে শুরু করে সবকিছুই খুব স্লোলি যায়। যখন মনে হবে ও ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, স্লো প্রসেস হয়েছে। এবারে দেখো পালস পোলিও ইমিউনাইজেশন, সবাই পালস পোলিও খেয়েছো হ্যাঁ কি না। বাইরের দেশ থেকে ভারতে যারা নতুন আসে এয়ারপোর্টেই তাদেরকে পালস পোলিও দিয়ে দেওয়া হয়, কারণ তারা যদি পোলিও রোগের জীবাণু ভারতে নিয়ে এসে ছড়িয়ে ফেলে, ও নামার সঙ্গে সঙ্গে নাও আগে পালস পোলিও খাও দেন তুমি ক্যাব ধরবে। ঠিক আছে, তো সেই জন্য এখানে পালস পোলিও ইমিউনাইজেশন প্রোগ্রাম খুব ইম্পর্টেন্ট। আন্ডার 5 ইয়ার চিলড্রেন, 5 বছরের ছোট যারা সবাইকে কি দেওয়া হয় পালস পোলিও, যাতে পোলিও রোগে আক্রান্ত না হয়। এটাকে বলছি ওরাল পোলিও ভ্যাকসিন, OPV ডোজ। ঠিক আছে, প্রথম শুরু হয়েছিল কবে 9th ডিসেম্বর 1995, 9th ডিসেম্বর 1995, এবং হচ্ছে কি 20 জানুয়ারি 19 হয়েছিল 1995 এ। ঠিক আছে, তার মানে আমার জন্মের পরে হয়েছে শুরু, ক্লিয়ার, আমার জন্মের পরে হয়েছে এই প্রোগ্রামটা। এরপরে বলছে কি ন্যাশনাল রুরাল হেলথ মিশন, NRHM এখনো রয়েছে। রুরাল মানে কি গ্রামীণ, গ্রামে গ্রামে গিয়ে যে চিকিৎসাগুলো শুরু হয়েছে 2005 থেকে 2012।
তাহলে এগুলো নেওয়া হয়েছে NRHM আর হচ্ছে NUHM পরে আছে NRHM আর হচ্ছে NUHM। একটা হচ্ছে রুরাল আর একটা হচ্ছে আরবান। আরবান মানে কি, একটু ডেভেলপড যে সমস্ত জায়গাগুলো সেগুলোকে আমরা বলবো আরবান। আর রুরাল কাকে বলবো, যেগুলো গ্রামীণ এলাকা। তাহলে এই দুটো নেওয়া হয়েছে, সেই জন্য বলছি দেখো সাবমিশন অফ NHM ন্যাশনাল হেলথ মিশন। তার মানে এই NHM যদি আমরা লিখি, এই NHM এর দুটো ভাগ, একই না? একটা হচ্ছে কি NRHM আর কি NUHM, NRHM আর NUHM। শুধু সালগুলো মনে রাখতে হবে। এটা কিন্তু কবে শুরু হয়েছে? 2013 হয়েছে। শহরাঞ্চলের জন্য শুরু হলো পরে, কারণ শহরের মানুষ অনেকটা স্বাস্থ্য সচেতন, গ্রামের মানুষ অতটা সচেতন নয়। ঠিক আছে, এখনো পর্যন্ত অনেক জায়গায় সন্তান প্রসবের পরে মাতৃদুগ্ধ পান করতে দেয় না, তবে ওই দুধটা খাওয়ানো যাবে না, ওটা কিন্তু খারাপ দুধ। কারণ মাতৃদুগ্ধ প্রথমে কি থাকে, ওই মাতৃদুগ্ধে কোলেস্ট্রাম পাওয়া যায়। তাহলে এগুলো, এই মিশনগুলো আনার ফলে কি হচ্ছে, মানুষের মধ্যে অ্যাওয়ারনেস বাড়ছে। আমাদের জন্ম বাড়িতেই হয়েছে, আমাদের জন্ম বাড়িতেই হয়েছে, হসপিটাল নিয়ে যায়নি কেউ। আগে নাকি গ্রামেই বাড়িতেই হতো, সেক্ষেত্রে শিশু মৃত্যুর হার, মাতৃ মৃত্যুর হার কি হতো, অনেক বেশি হতো। বর্তমানে আস্তে আস্তে করে সেই মৃত্যুর হারগুলো কমছে। ক্লিয়ার হয়েছে? চলো এরপরে রিপ্রোডাক্টিভ অ্যান্ড চাইল্ড হেলথ প্রোগ্রাম। দেখবে গর্ভবতী মা যদি গ্রামের দিকে থাকে, অঙ্গনওয়াড়ি থেকে সেখানে কিন্তু খিচুড়ি আসে, ডিম দেয় কিনা? কেন দেয়? যাতে গর্ভাবস্থাকালীন মায়ের স্বাস্থ্য ভালো থাকে, মায়ের গর্ভে থাকা বাচ্চার স্বাস্থ্যও ভালো থাকে। তাকে তো, তাহলে সরকার চেষ্টা করে যাচ্ছে যে গর্ভস্থ ভ্রূণ যাতে ত্রুটিপূর্ণ না হয়, গর্ভস্থ ভ্রূণ যাতে অপুষ্টির শিকার না হয়। RCH1, RCH1 1997 এ নেওয়া হয়েছে। RCH1 launched after merging of two earlier program, National Family Welfare NFW and Child Survival and Safe Motherhood SSM। তাহলে এখানে লিখে নেবে ESM প্লাস NFW ইকুয়ালস টু কোনটা হলো, RCH1 RCH। ক্লিয়ার? দুটো প্রজেক্ট আর না রেখে একটা প্রজেক্টের আন্ডারে নিয়ে চলে আসো, সেটাকে আমরা বলছি RCH1। এর পরে এসছে দেখো 2005-এ, এটা কতই ছিল 1997-এ। তার মানে 5, 3, 8 বছর পরে চলে এসছে কি RCH2। এই RCH2 এর মধ্যে ইনক্লুড করা হয়েছে জননী সুরক্ষা যোজনা JSY। ঠিক আছে, তার মানে এগুলোর মধ্যে কনফিউজড হবে না। RCH1 এর মধ্যে কোনটা রয়েছে, CSSM আর হচ্ছে NFW। এগুলো কোথায়, CSSM আর হচ্ছে কি NFW। পুরো নামগুলো কি কি? CSSM এর চাইল্ড সার্ভাইভাল অ্যান্ড সেফ মাদারহুড, মানে সন্তান যখন জন্ম হতো তখন বাচ্চার মৃত্যু বেশি হতো বা মায়ের মৃত্যু বেশি হতো, তাহলে মা সার্ভাইভ করছে এবং শিশু মৃত্যু কম হচ্ছে, সেই জন্য সেই প্রোগ্রামটাকে বলছি কি আমরা CSSM। আর হচ্ছে কি পরবর্তী এলো কি NFW ন্যাশনাল ফ্যামিলি ওয়েলফেয়ার। ঠিক আছে, তো এই দুটোকে মিলে হয়ে গেল RCH1। RCH2, RCH2 এর মধ্যে JSY ঢুকলো। ঠিক আছে, জননী সুরক্ষা যোজনা। জননী মানে কি মা, মায়ের সুরক্ষা। সেই জন্য দেখবে বাচ্চা যদি হসপিটালে হয় অনেক টাকা পায় মা, তার মধ্যে একটা অ্যামাউন্ট টাকা এই JSY এর আন্ডারে পায়, জননী সুরক্ষা যোজনার আন্ডারে। এই সরকার এসছে, আমাদের পশ্চিমবঙ্গ সরকার বলেছে কি 21,000 না 30,000 টাকা দেবে যে, হ্যাঁ যাই হোক, যাই দিক, সেটা কি জন্য দেবে,
মা এবং শিশুর যেন স্বাস্থ্য ঠিক মেনটেন থাকে। এই বোঝা যাচ্ছে তো আমি যেগুলো বলছি? কারণ আমি শুধু এইগুলো বলে যাচ্ছি না, তার রিলেটেড টার্ম গুলো বা কিভাবে মনে রাখবে সেগুলোও বলে যাচ্ছি। ঠিক আছে? এরপরে দেখো চাইল্ড সার্ভাইভাল অ্যান্ড সেভ মাদারহুড প্রোগ্রাম CSSM 1992, ইন্টিগ্রেটেড মাদার অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস। দেখেছো? এটার নেম কি? এই যে বলে না ICDS কর্মী, সরকার বলেছে ICDS এর জন্য আবার ফর্ম বার করবে। কারা এপ্লাই করতে পারবে? মেয়েরা পারবে। তার জন্য যে প্রস্তুতি সেটা কিন্তু আমরাই দিয়ে থাকি। ঠিক আছে? আপকামিং আমাদের অনেকগুলো কোর্স লঞ্চ হয়েছে। অ্যাডমিশন চলছে প্রাইমারি, আপার প্রাইমারি, রেলের যতগুলো হয় টেকনিশিয়ান, নন টেকনিশিয়ান যতগুলো এক্সাম হয়, তার সঙ্গে সঙ্গে আমাদের যে প্রিমিয়াম কোর্স রয়েছে নিট, জেই এবং হচ্ছে নার্সিং, এগুলো কিন্তু সবগুলোরই আমাদের কিন্তু অ্যাডমিশন চলছে নিউ ব্যাচ। আর আমরাই একমাত্র যে প্রত্যেক 2 মাস অন্তর নিউ ব্যাচ লঞ্চ করতে থাকি। প্রত্যেকটা কোর্সেরই প্রত্যেক 2 মাস অন্তরই লঞ্চ হবে। কারণ হচ্ছে 2 মাসে কিছু স্টুডেন্ট এগিয়ে যায়। আবার কিছু স্টুডেন্ট কি হয়? পরে যারা ঢুকবে তারা তো বুঝতেই পারবে না। সেজন্য তাদের জন্য আমরা করছি কি? যে তুমি যখন অ্যাডমিশন নেবে 2 মাসের পরে যদি অ্যাডমিশন নাও, নতুন কোর্সেই তুমি লঞ্চ করবে। বা যারা মাঝামাঝি ভর্তি হলো তারাও কিন্তু নিউ কোর্সে তখন শিফট হয়ে যাবে। দেখো এখানে ICDS এর পুরো নামটা খুব ইম্পোর্টেন্ট কিন্তু করে রাখবে। ইন্টিগ্রেটেড মাদার অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস। সেই জন্য বাচ্চাদের জন্মের পরেও কোথায় পাঠাতে হয়? ICDS এ, যতদিন না প্রাইমারি স্কুল আসছে। সেজন্য এর পুরো নাম কি? এতদিন আমরা কেউ জানতাম না। তোমাদের মধ্যে মনে হয় নিশ্চয়ই কেউ জানতে না। ইন্টিগ্রেটেড মাদার অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস। এরপরে ন্যাশনাল গুইনিয়া ওয়ার্ম ইরাডিকেশন প্রোগ্রাম। ঠিক আছে? ওয়ার্ম মানে কি? কৃমি। এটার প্রোগ্রামটা কবে নেওয়া হয়েছিল? 1984 এ। ইরাডিকেট ইনটু 2000, মানে 2000 সালের মধ্যে এটাকে আমরা নির্মূলকরণ করার টার্গেটে ছিলাম। সেজন্য এটার নাম আর শুনতে পাও না। ক্যান্সার কন্ট্রোল প্রোগ্রাম NCCP 1975 এ নেওয়া হয়েছে। 1975 এ ক্যান্সার কন্ট্রোল প্রোগ্রাম, ইম্পর্টেন্ট এটা। মেন্টাল হেলথ প্রোগ্রাম 1982। এইগুলোর আর ডিটেলস আমি দেইনি, শুধুমাত্র কত সালে হয়েছিল সেগুলো শুধু করে রাখতো, কারণ এখান থেকে প্রশ্ন থাকবেই থাকবে এইগুলোর মধ্যেই। ঠিক আছে? এরপরে ইন্টিগ্রেটেড ডিজিজ সার্ভাইলেন্স প্রজেক্ট IDSP 5 ইয়ার্স প্রজেক্ট ছিল, বা এমন ভাবে কোশ্চেন দিতে পারে হুইচ অফ দ্য ফলোইংস আর এ 5 ইয়ার্স প্রজেক্ট, তখন তোমার শর্ট ফর্ম দিয়ে দিল IDSP। তোমাকে মনে রাখতে হবে যে 5 ইয়ার্স প্রজেক্ট কোনটাই ছিল এদের মধ্যে। ওই যে নেক্সট মিনিমাম নিড প্রোগ্রাম MNP, এটাও দেখো 5 ইয়ার্স প্রোগ্রাম। ন্যাশনাল ওয়াটার সাপ্লাই অ্যান্ড স্যানিটেশন প্রোগ্রাম 1954। ভাবতে পারছো? ফ্যামিলি প্ল্যানিং হয়েছিল 1952, তার পরবর্তী ঢুকে গেছে 54 এ ওয়াটার সাপ্লাই অ্যান্ড স্যানিটেশন প্রোগ্রাম। এরপরে অকুপেশনাল ডিজিজ মানে প্রত্যেকের একটা কিছু না কিছু সোর্স অফ ইনকাম আছে। এই সোর্স অফ ইনকামে সেই সোর্স থেকে যদি কোনো কারণে আক্রান্ত হয় কোনো ব্যক্তি, সোর্স থেকে যদি আক্রান্ত হয়, কিরকম? কেউ কলকারখানায় কাজ করছে, ধোঁয়াতে হতে পারে, ধুলোতে হতে পারে, বিভিন্ন সিমেন্ট কারখানায় কাজ করছে, সেক্ষেত্রেও হতে পারে। বা যেখানে আমরা যে ড্রেস পরছি, ড্রেসের ফ্যাক্টরি যেখানে যেখানে তুলো তৈরি হচ্ছে, তুলো থেকে সুতো তৈরি হচ্ছে, সেখানেও কি হবে? এরকম তোর যে রোঁয়াগুলো সেগুলো সব লাংসে গিয়ে জমা হয়ে যাবে। কয়লা খনিতে যারা কাজ করছে সেখানে কি দেখতে পাবো? তাদের লাংসের ভিতরে কয়লার গুঁড়ো জমা হতে আছে। এরকম অকুপেশন থেকে যে সমস্ত ডিজিজ হয় সেইগুলোর কন্ট্রোলের জন্য 1998-99, ঠিক আছে, হয়েছে। নেক্সট খুব ইম্পর্টেন্ট যেটা রুরাল হেলথ স্কিম 1977, ঠিক আছে। এরপরে বন্দে মাতরম স্কিম, বন্দে মাতরম স্কিম কবে?
2004 বলবে কত স্কিম আছে স্যার, বলছে দেখো 28 নম্বরে পৌঁছেছো। আমরা এগুলোর কিছুই জানি না। অনেকে পরিষেবা দিতে চায় না, যে এগুলো কেন দেব? কে চাও নিশ্চয়ই দিতে বাধ্য ওরা। ন্যাশনাল রুরাল হেলথ মিশন NRHM লঞ্চ হয়েছিল, প্রথমে তৈরি হয়েছিল কি 7 বছরের জন্য, পরে সেটাকে দেখা যাক 7 বছরে কি হচ্ছে। এগুলো আমরা আগে পড়ে নিয়েছি NHP। আচ্ছা এরপরে দেখো ন্যাশনাল পপুলেশন পলিসি রিভাইজড কত সালে হয়েছিল? ঠিক আছে, কারণ এই ন্যাশনাল যে পপুলেশন পলিসি, এই পপুলেশন পলিসি 1952 ফার্স্ট চলে এসেছিল, তারপরে আস্তে আস্তে করে দেখো মডিফাই হতে আছে। এরপরে COTPA সিগারেট এন্ড আদার টোব্যাকো প্রোডাক্টস প্রহিবিশন রেগুলেশন অফ ট্রেড এন্ড কমার্স প্রোডাকশন সাপ্লাই অ্যান্ড ডিস্ট্রিবিউশন অ্যাক্ট। তার মানে নেশা যারা করে, সিগারেট যারা খায়, বা তামাক জাতীয় যে সমস্ত দেখবে দাঁত মাজেও তামাক দিয়ে খায়। অনেকে বলে তো যে তামাকের নেশাটা আমার কিন্তু ভাল লাগে, তামাকের গন্ধটা আমার ভাল লাগে, নালে নাকি তার ঘুম আসবে না। অনেকে দেখবে তামাক যদি সকাল থেকে টোব্যাকো যদি না খায়, সে কিন্তু কখনো বাথরুমও যেতে পারবে না, অবশ্যই তাকে নাকি খেয়ে যেতে হবে। অ্যান্টি বলবো ওটাকে কনস্টিপেশন। ঠিক আছে, যাদের কনস্টিপেশন আছে তাদের নাকি খেয়ে নিলে ঠিক হয়ে যাবে। তো এইগুলোর জন্য যে নিয়ম আনা হয়েছিল সেটা কবে? 2000। ন্যাশনাল হেলথ মিশন 2013, মিশন ইন্দ্রধনুষ ইম্পর্টেন্ট 2014, নীতি আয়োগ, নীতি আয়োগ, এই নীতি আয়োগ 2015 খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবারে নীতি আয়োগের যে বৈঠক হয়েছিল প্রধানমন্ত্রীর সাথে, সেখানে কিন্তু প্রত্যেকটা রাজ্যের মুখ্যমন্ত্রীদেরকেও সেখানে উপস্থিত থাকতে হয়। 2026 এর আগে পর্যন্ত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী উপস্থিত থাকতো না, কিন্তু 26-এ সেখানে উপস্থিত ছিল। কারণ বলতো যে না, ওদের দলের মিটিং এ আমি যাব না, কিন্তু ওটা ছিল নীতি আয়োগের মিটিং। আমাদের যিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী মাননীয়া, উনি কিন্তু হতেন না, উনি বয়কট করতেন। আমি বয়কট করছি ওটা। নীতি আয়োগ খুব ইম্পর্টেন্ট, কারণ প্রশ্ন দিতে পারে, কিছু করার নেই। ঠিক আছে, আমাদের পড়তে হবে। আচ্ছা, ম্যালেরিয়া ইরাডিকেশন এলিমিনেশন প্ল্যান 2016, হেলথ প্রোটেকশন স্কিম 2018, জননী সুরক্ষা, আবার একটা ইম্পর্টেন্ট, জননী শিশু সুরক্ষা কার্যক্রম JSSK, JSY এর আন্ডারে মা টাকা পায়, জননী সুরক্ষা যোজনা, এটা হচ্ছে জননী সুরক্ষা কার্যক্রম। ঠিক আছে, কারণ এই সমস্ত প্রজেক্টগুলোর নাম এরকম কেন? কারণ হিন্দিতে এগুলো লঞ্চ হয়েছে, সেগুলোকে আমরা পড়ছি, সেই জন্য নামগুলো এইরকমই, JSSK অর্থাৎ জননী শিশু সুরক্ষা কার্যক্রম 2011। ঠিক আছে, রিপ্রোডাক্টিভ ম্যাটারনাল নিউবর্ন চাইল্ড অ্যান্ড অ্যাডোলেসেন্ট হেলথ RMNCH+A। দেখো, রিপ্রোডাক্টিভ মানে গর্ভাবস্থাকালীন, ম্যাটারনাল মানে হচ্ছে মাতৃত্বকালীন, নিউবর্ন মানে সদ্যজাত শিশু, এবং অ্যাডোলেসেন্ট মানে হচ্ছে বয়ঃসন্ধিকালে যারা রয়েছে, তাদের সবগুলো নিয়ে একটা মিশন, সেটার নাম হচ্ছে RMNH+A। এ মানে হচ্ছে অ্যাডোলেসেন্স। ঠিক আছে, এখানে দেখো রিপ্রোডাক্টিভ, ম্যাটারনাল, নিউবর্ন, চাইল্ড, তারপরে হচ্ছে কি হয়েছে, এরপরেরটা আরো ইম্পর্টেন্ট। বিজেপি গভর্নমেন্ট প্রথম ক্ষমতায় এসে কি করেছিল? স্বচ্ছ ভারত মিশন। স্বচ্ছ ভারত মিশনের লোগো কি? গান্ধীর চশমা, দুটো চশমা দিয়ে এরকম দেওয়া রয়েছে। ওটা কি বলছে? স্বচ্ছ ভারত মিশন। স্বচ্ছ ভারত মিশন aims to eradicate open defecations by year 2019.
2019 সালের মধ্যে 5 বছর তারাও প্রজেক্ট নিয়েছিল যে যত নোংরা বাইরে পড়ে আছে আমরা আমাদের গলি মহল্লা যেগুলো রয়েছে সেগুলোকে আমরা কিন্তু পরিষ্কার করব। এটা ছিল স্বচ্ছ ভারত মিশন। ঠিক আছে, হসপিটাল থেকে শুরু করে সবকিছু নেওয়া হয়েছিল কবে? 2 অক্টোবর। 2 অক্টোবর কার জন্মদিন? মহাত্মা গান্ধীর। ওই জন্য বাপুজির জন্মদিনে করা হয়েছিল। বুঝতে পেরেছো? বাপুজির জন্মদিনে বাপুজিকে শ্রদ্ধার্ঘ্য একটা দেওয়া হয়েছিল এবং সেইটার হচ্ছে স্বচ্ছ ভারত মিশন। এই জন্য বাপুজির চশমাই ছিল, গান্ধীর চশমা গোল চশমা। এইরকম এরকম একটা দেখবে। এখানে লেখা থাকতো স্বচ্ছ ভারত, স্বচ্ছ ভারত। ঠিক আছে, পরে লেখা থাকতো। ঠিক আছে, কারো কোনো অসুবিধা? এবার তো মিশন পড়ে নিলাম, এবার কিছু সংস্থা সম্পর্কে পড়তে হবে। যে সংস্থাগুলো কি করে আমাদের হেলথ এজেন্সি হিসাবে কাজ করে। প্রথমে চলে আসি ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটি। মেদিনীপুর হাসপাতালে কোনোদিন গেছো? গেছো? ওর পাশেই দেখবে রয়েছে ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটি। ঠিক আছে, রেড ক্রস সোসাইটি হচ্ছে কি একটা ভলান্টারি হেলথ এজেন্সি। ঠিক আছে, তাদের একটা গভর্নিং বডি আছে, সরকারের কোনো এখানে ইনভলভমেন্ট নেই। কত সালে প্রতিষ্ঠা হয়েছিল? ভারত স্বাধীন হওয়ার বহু আগে। ঠিক আছে, এরাও কি করে পরিষেবা দিয়ে থাকে, এরা মেনলি পরিষেবা দিয়ে থাকে। ঠিক আছে, এরা কোনো জায়গায় যদি আহ, দুর্যোগ হয়ে যায়, কোনো জায়গায় যদি সেখানে বন্যা হয়ে গেছে, এই ধরো অরুণাচল প্রদেশে কি হয়েছে, হড়পা বানে অনেকে ধ্বংস হয়েছে, মিজোরামে হচ্ছে, তাহলে ওই সব জায়গায় প্রথমে কি করবে, এরা গিয়ে ত্রাণ তহবিল দেবে, মানুষের সেবা করবে। তার সাথে সাথে মা এবং শিশুর স্বাস্থ্যের জন্য যা যা করা দরকার সেগুলো সব লক্ষ্য রাখে এখানে, মা এবং শিশুর স্বাস্থ্যের জন্য। কিরকম ব্যাপারটা? কিছু যদি ভ্যাকসিন দেওয়ার হয় সেগুলো সবকিছু কিন্তু এই আমাদের রেড ক্রস সোসাইটি করে থাকে। ব্লাড ব্যাংক রয়েছে এদের, ফার্স্ট এড চিকিৎসা, প্রাথমিক চিকিৎসা এগুলো সব করিয়ে থাকে ফ্রি অফ কস্টে বা সামান্য কিছু ফিজের বিনিময়ে করে থাকে ওরা। এরপরে হচ্ছে অল ইন্ডিয়া ওমেন কনফারেন্স 1926। ঠিক আছে, মোস্ট অফ ইটস ব্রাঞ্চেস আর রানিং রুইনিং এমসিএইচ, ফ্যামিলি প্ল্যানিং, মিল্ক সেন্টার, আর হচ্ছে কি অ্যাডাল্ট এডুকেশন। তো এখানে এইগুলো নামগুলোই মনে রাখো। একই রকম ভাবে অনেক রয়েছে, টিউবারকুলোসিস অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া 1939, কস্তুরবা মেমোরিয়াল ফান্ড ইম্পর্টেন্ট 1944। ঠিক আছে, হয়েছে। কি জন্য এটা করা হয়েছিল? রেজ টু ইমপ্রুভ দ্য কন্ডিশন অফ ওমেন স্পেশালি ইন ভিলেজ থ্রু গ্রাম সেবিকাস। গ্রাম সেবিকাস মানে কি, গ্রামের দিকে আগেকার দিনে সেবিকা থাকতো, কারোর ঘরে দেখবে কিছু অসুস্থ হলে সেই পৌঁছাতো, তারাও তো রোগে আক্রান্ত হতে পারে, তাদের কথা ভাববে কে? তাদের কথা ভাবতো এই ফান্ড। ঠিক আছে, কস্তুরবা মেমোরিয়াল ফান্ড। অল ইন্ডিয়া ব্লাইন্ড রিলিফ সোসাইটি 1946, ফ্যামিলি প্ল্যানিং অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া 1949। খুব ইম্পর্টেন্ট আবার একটি, হিন্দকুশ, হিন্দকুশ নিবারণ সংঘ, হিন্দকুশ নিবারণ সংঘ, ইট precursor was Indian Council of British Empire Leprosy Relief Association। ঠিক আছে, তার মানে কি দাঁড়াচ্ছে, যে এই অ্যাসোসিয়েশনটাই পরে পরিবর্তন হয়েছে, নামকরণ হয়েছে 1950-তে। করে ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট করে কাদের না, যারা লেপ্রসি হোম, ক্লিনিক্স, হেলথ এডুকেশন, মানে বিশেষ করে কুষ্ঠ রোগ সংক্রান্ত কোন সংস্থা কাজ করে, এটা হচ্ছে এটাই, কুষ্ঠ রোগ সংক্রান্ত যেটা কাজ করে এটা হচ্ছে এই হিন্দ। ঠিক আছে, এই
স্পেলিংটা এমন ভাবে কুষ্ঠ, আমরা বাংলায় বলতে গেলে কুষ্ঠ, এটাই হচ্ছে কুশ। ঠিক আছে, ওই কুষ্ঠটাকে সেটা এইভাবে লিখেছে কুষ্ঠ হয়েছে, অর্থাৎ কুষ্ঠ রোগীদের পুনর্বাসন। আগেকার দিনে কারোর যদি কুষ্ঠ হতো তাকে গ্রামে ঢুকতে দেওয়া হতো না, তাদেরকে তো ফিরিয়ে দিতে হবে, যে সুস্থ করার পর হয়ে গেছে, সুস্থ হয়ে গেছে, এবার তুমি তোমার জায়গায় ফিরে যাও, সেই পুনর্বাসনের জন্য তাদেরকে অন্য জায়গায় হলেও তো থাকার দিতে হবে, তাই না? হয়েছে। এরপরে ইম্পর্টেন্ট হেলথ প্রোগ্রামস ইন ইন্ডিয়া। অ্যান্টি ম্যালেরিয়ান প্রোগ্রাম আবার ঘুরে এসছে 1958, আরবান ম্যালেরিয়ান স্কিম 1971, ফাইলেরিয়া 1955। ঠিক আছে, কালাজার কন্ট্রোল প্রোগ্রাম 1990-1991, লেপ্রোসি কন্ট্রোল 1955, লেপ্রোসি ইরাডিকেশন প্রোগ্রাম 1983। ঠিক আছে, টিউবারকুলোসিস কন্ট্রোল প্রোগ্রাম 1960, আরএনটিসিপি 1992। হয়েছে, এইডস কন্ট্রোল প্রোগ্রাম, একই জিনিসগুলোই আমি আবার ছক করে দিয়েছি যাতে বুঝতে সুবিধা হয়। 1987, দেখো একই জিনিসগুলোই দেওয়া রয়েছে, নোটস তোমরা পেয়ে যাবে, কোনো সমস্যা নেই তোমাদের। এগুলোকে আমি একটা লিস্ট করে দিয়েছি। আচ্ছা বাবা, এমন হয়ে গেছে, ওটা রেলওয়ে ক্যারিয়ারের যে ব্যাচ, কমপ্লিট প্রিপারেশন ব্যাচ। চলো, এই আয়ুষ্মান ভারত, এই যে বর্তমান আমাদের রাজ্যের সরকার রয়েছে, তারা কি বলেছে যে আমরা ক্ষমতায় এলে কি করব, আয়ুষ্মান ভারত চালু করব। কি জিনিসটা কি আয়ুষ্মান ভারত, দেখে নাও। ঠিক আছে, বর্তমান আয়ুষ্মান ভারত আছে, আয়ুষ্মান ভারতের যে লক্ষ্য তা কোথা থেকে এসছে, এই লক্ষ্যটা হচ্ছে দেখো, act as a primary driver India's healthcare strategy, shifting from fragmented care to a continuum of care model। মানে আগে কি হতো, চিকিৎসাটা পাটে 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 কেয়ারিং হতো, এখন একটার আন্ডারেই সবাই থাকবে, ভালো হবে, একটার আন্ডারেই যখন সবাই থাকবে। যেমন এই জন্য এটাকে কি বলছে, দ্য ফ্ল্যাগশিপ আমব্রেল্লা, এক ছাতার তলায় সবকিছু। ঠিক আছে, সেরকম স্কিম গুলো কি রয়েছে দেখো, পিএম জেএওয়াই, জন আরোগ্য যোজনা। এই যোজনায় কি বলছে, 5 লাখ বার্ষিক, 5 লাখ হেলথ কভারেজ দেওয়া হবে ফ্যামিলিকে। ঠিক আছে, হেলথ কভারেজ মানে কি, তোমার মনে হলো আমার হাত কেটে গেছে, আমি তার জন্য টেডভেগ নিতে যাব, বলবো আমাকে এই আন্ডারে দিয়ে দাও, জন আরোগ্য যোজনার আন্ডারে দিয়ে দাও, হবে না। কাদের দেওয়া হবে, সেকেন্ডারি অ্যান্ড টার্সিয়ারি হসপিটালাইজেশন, মানে হসপিটালে ভর্তি হতে হবে, গ্রামীণ হাসপাতালে নয়, তারপরে যেগুলো রয়েছে ব্লক লেভেল বা তারপরে যে সমস্ত হাসপাতাল, সদর হাসপাতাল, এগুলোতে যখন তুমি ভর্তি হবে তখন কার আন্ডারে চিকিৎসা হবে, বর্তমান 12 কোটির বেশি পরিবার। ঠিক আছে, এটা কি হয়েছে, রক্ষার মানে এই পরিষেবাটা পাচ্ছে, আরো হয়তো বেড়ে গেছে এখন ডাটাটা আগের। এরপরে আয়ুষ্মান আরোগ্য মন্দির, আয়ুষ্মান আরোগ্য মন্দির, যত উপস্বাস্থ্য কেন্দ্র রয়েছে, ঠিক আছে, এই উপস্বাস্থ্য কেন্দ্রগুলোতে গেলেই তোমাদেরকে দেখবে ফ্রিতে ওষুধ দেয় না, ছোটখাটো টেস্ট হলেও তারা ফ্রিতে করিয়ে নেয়। এই যে ঘটনাটা, এটা কার আন্ডারে আসবে, আয়ুষ্মান আরোগ্য মন্দির।
health and wellness centers HWC providing primary care, pre-essential medicine and diagnostic at the community level. ঠিক আছে, তুমি যদি উপস্বাস্থ্য কেন্দ্র বা হেলথ সেন্টারে তুমি যাও, তাহলে হেলথ সেন্টারে গিয়ে তুমি কি করতে পারবে, সেখানে তুমি তোমার জ্বরের ওষুধ, পেট ব্যথার ওষুধ, এগুলো সব কিন্তু তুমি ফ্রি অফ কস্টে পেতে পারো। ক্লিয়ার? এরপরে ডিজিটাল মিশন ABDM, ঠিক আছে, অর্থাৎ প্রত্যেকটা ব্যক্তির একটা ডিজিটাল কার্ড বানানো হবে, স্বাস্থ্য কার্ড যেটাকে বলে, সেটাই হচ্ছে ডিজিটাল মিশন। একটা হেলথ ইকোসিস্টেম বানানো, সেই জন্য ABHA আইডি, অনেকে বলে আভা আইডি, আভা ABHA, পুরো নামটা কি এখানে, এই ABHA মানে হচ্ছে ডিজিটাল মিশনারি একটা পার্ট, এবং এখানে একটা অ্যাকাউন্ট করা হবে, সেই জন্য দেখবে একটা ফ্যামিলি মেম্বারকে হেড করা হয়, তার আন্ডারে এরা সবাই আছে, করা হয় না স্বাস্থ্য কার্ডে, যে একজন হেড, তার আন্ডারে 4 জন আছে, দিলে কি হবে, হায়ারার্কিটা মেইনটেইন থাকবে। একটা পরিবারকে দেওয়া হচ্ছে, তুমি ভাবো তোমার পরিবার 3 জন ব্যক্তি, তুমিও কত পাবে, 5 লাখ পাবে, 50 জন হলেও পরিবার পিছু তো। তাহলে এবার তোমরা ভাবনা চিন্তা করো যে আমরা পরিবার বাড়াবো না পরিবার কমাবো, বলো, পরিবার বাড়ানোটা ভালো না পরিবার কমানোটা ভালো? হুম? কমিয়ে দিলেও আবার জনসংখ্যা কমে যাবে, ডিক্লাইনিং গ্রাফ হয়ে যাবে, সেই জন্য পুরো কমাতে বলবো না, 1 বা 2 সন্তান ঠিকঠাক। হেলথ ইনফ্রা মিশন, ইনফ্রা কথা থেকেই বুঝতে পারছো, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে এটা হেল্প করবে, ঠিক আছে। এরপরে বাচ্চা এবং মায়েদের কি কি কষ্ট রয়েছে বা কি কি যোজনা রয়েছে বাচ্চা এবং মায়েদের জন্য, কি রয়েছে, জননী সুরক্ষা যোজনা, এই দেখো কেস ইনসেনটিভ, ইনসেনটিভ মানে তুমি বাচ্চা জন্ম দিয়েছো, তো তার জন্য তুমি কিছু টাকা পাবে, ইনসেনটিভ, তোমার মনের মতন টাকা দেবে না, কিন্তু কিছু একটা টাকা দেবে, ঠিক আছে। সেই জন্য দেখবে বাড়ি গিয়ে কি করে, বাড়ি পৌঁছে দিয়ে আসে, লেখা থাকে কি, নিশ্চয়ই যান প্রকল্প, দেখো মারুতি ফারুতি অ্যাম্বুলেন্স গুলো লেখা থাকে না, নিশ্চয়ই যান প্রকল্প, মানে কি, ওই অ্যাম্বুলেন্স গুলো গর্ভবতী মাকে বাড়ি থেকে নিয়ে আসবে, আবার বাড়ি পৌঁছে দেবে ফ্রি অফ কস্টে। Cash incentive for poor pregnant women to encourage institutional deliveries instead of home birth, তুমি যে ঘরে বাচ্চা দাওনি, হসপিটালে এসে বাচ্চা দিয়েছো, তার জন্য টাকা পাচ্ছ, ওই 600-800 এরকম কিছু একটা টাকা দেয়, ঠিক আছে, তাতে তুমি গিয়ে বলবে চল সেখানে গিয়ে বাচ্চা জন্ম দিবি, তবে টাকা পাবি। এরপরে হচ্ছে কি, জননী শিশু সুরক্ষা, কাদের দেয়া হবে, যারা হচ্ছে অসুস্থ বা দুর্বল যে সমস্ত ইনফ্যান্টস বা বাচ্চা রয়েছে, জিরো কস্ট ডেলিভারি, অর্থাৎ যদি সেকশন, সি সেকশন মানে হচ্ছে কি, সিজার, অনেকে বলেন না সিজার করেছে, সি সেকশন হয়েছে, ওই সি সেকশন হলে বা ডেলিভারি যদি হয়, তাতে কোনো খরচ লাগবে না, এটা কার আন্ডারে পড়বে, JSSK, জননী শিশু সুরক্ষা। মিশন ইন্দ্রধনুষ, ইন্দ্রধনুষ মানে হচ্ছে ইমিউনাইজেশন, খুব ইম্পর্টেন্ট, ভ্যাকসিনেশন যত, জন্মের পরে দেখবে এরকম এরকম বই খাতা দিয়ে দেয় সহজ পাঠের মতন, মানে বাচ্চা জন্ম হয়েছে, আমি ভাবলাম পড়াশোনার জন্য দিচ্ছে হয়তো, পরে দেখলাম সেখানে লেখা আছে কবে আসবেন, কবে বাচ্চাকে ইনজেকশন দেওয়া হবে, একটা ইনজেকশনের ছবি দেওয়া আছে, সেখানে গিয়ে তারা সাইন করবে, ঠিক আছে, কেন, সেটা কার আন্ডারে আসছে, ইন্দ্রধনুষ। সেই জন্য বলছে ইন্টেন্সিভ ইমিউনাইজেশন ড্রাইভ টার্গেটিং চিলড্রেন অ্যান্ড প্রেগনেন্ট ওমেন টু অ্যাচিভ 90+ ফুল ইমিউনাইজেশন কভারেজ, মানে হচ্ছে যত রকমের টিকা আছে সেগুলো যদি সবগুলো কমপ্লিট করে, তার জন্য টাকা পাবে আবার, ঠিক আছে, টাকা দিতে হবে, নাহলে কোনো কাজ হবে না, ঠিক আছে। এখানে বলছে কি, রাষ্ট্রীয় বল স্বাস্থ্য, এত হিন্দি টার্ম না এগুলো, দেখো এটা হবে রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য, বাল মানে হচ্ছে চিলড্রেন, যেগুলো হচ্ছে
1 বছর বা 0 থেকে 18 বছর পর্যন্ত, ঠিক আছে? এদের ক্ষেত্রে দেখানো হয় কি 4D। 4Dটা কি? ডিফেক্টস, ডিজিজ, ডেফিসিয়েন্সিস অ্যান্ড ডেভেলপমেন্টাল ডিলেস। এইগুলো কিন্তু সেখানে দেখা হয় যে 4D বলতে কি বোঝো, বা 4D কার আন্ডারে আসছে, সেটা কিন্তু। এরপরে বলছে কি সিকেল সেল এলিমিনেশন মিশন। আমরা জানি যে আমাদের আরবিসি যদি ত্রুটিপূর্ণ হয় তবেই সিকেল সেল হয়। আরবিসি কেমন হয়? দ্বি অবতল হয়। এবার এই দ্বি অবতল থেকে যখন কাস্তে আকৃতি বিশিষ্ট হয়ে যাচ্ছে তখন সেটাকে আমরা বলছি কি সিকেল সেল অ্যানিমিয়া। সিক কথার অর্থ মানে অসুস্থ, সেলটা সিক, যার ফলে অ্যানিমিয়া হচ্ছে, সিকেল সেল অ্যানিমিয়া। এবং সেটার এলিমিনেশন মিশন এটাও কিন্তু 2047 নেওয়া হয়েছে, ঠিক আছে? 2047 সালে তার মধ্যে এটাকে কমপ্লিট করতে। ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম আমরা আসি। এনটিইপি একটা ক্লাসে কিন্তু অনেক কিছু ডাটা দিচ্ছি, তোমার কমপ্লিট করতে 2 সপ্তাহ লেগে যাবে পুরোটা কমপ্লিট করে উঠতে, ঠিক আছে? এনটিইপি কথা থেকে বোঝা যাচ্ছে টিবিপি, ঠিক আছে? ন্যাশনাল টিউবারকুলোসিস এলিমিনেশন প্রোগ্রাম। অর্থাৎ ফ্রি হবে 2025-26 এর মধ্যে যত অ্যাক্টিভ কেস আছে সেগুলোকে বন্ধ করতে হবে। এনএসিপি ন্যাশনাল এইডস কন্ট্রোল প্রোগ্রাম 95 টার্গেটস, যেটা বলছিলাম 95% কে ডায়াগনোসিস করতে হবে, 95% কে কি করতে হবে? চিকিৎসা করতে হবে, 95% কে ভাইরালি সাপ্রেসড করতে হবে, যে জীবাণুটা যাতে না ছড়ায় সেজন্য তাদেরকে আমরা সাপ্রেস করে রেখে দেব। ভেক্টর বর্ন ডিজিজ অর্থাৎ বাহকের দ্বারা যে সমস্ত রোগ ছড়িয়ে পড়ছে সেই বাহকের দ্বারা যাতে রোগ ছড়িয়ে না পড়ে, ভেক্টর বর্ন ডিজিজ যেগুলো সেগুলো প্রিভেনশন এন্ড কন্ট্রোল করতে হবে। লাইক ম্যালেরিয়া, ডেঙ্গু, কালাজার এন্ড জাপানিজ এনকেফালাইটিস। এই নিয়ে কোশ্চেন একটা এসেছিল 2025-এ। নিম্নলিখিত কোনটি ভেক্টর বর্ন ডিজিজ নয়? ঠিক আছে, দেখো এই নোটসটাই তো আগের বছরও পড়িয়েছিলাম, একটু মডিফিকেশন হয়েছে কিন্তু তার মধ্যে কোশ্চেন ছিল। এনসিডি প্রোগ্রামস focused on screening and managing cancer, diabetes and cardiovascular disease। হার্টের রোগ, ডায়াবেটিস আর ক্যান্সার, যে তিনটা এখন কমন, পাড়ায় পাড়ায় হচ্ছে এগুলো, ঠিক আছে? এটা হচ্ছে কি এনসি এনপি সিডিসিএস, এনপি সিডিসিএস হয়েছে। মেন্টাল হেলথ, আচ্ছা হ্যাঁ, এখানে একটা জিনিস বলার আছে, দেখো ডিসেন্ট্রালাইজিং মেন্টাল হেলথ কেয়ার ভায়া টেলি মানাস হেল্পলাইন, খুব ইম্পর্টেন্ট এইটা। টেলিমানাস, টেলিমানাস কার আন্ডারে পড়ছে? মেন্টাল হেলথের। টেলিমানাস, মানাস মানে মন, এইটা ভাবে মনে রাখবে, তাহলে মেন্টাল হেলথের উপরে বোঝা যাচ্ছে। মেন্টাল স্টেবিলিটি আছে না নেই? তোমার টেলিমানাস মানে আন্ডার হেল্পলাইনে যোগাযোগ করতে হবে। অ্যান্ড ডিস্ট্রিক্ট লেভেল সাইকিয়াট্রিক ইউনিট, অর্থাৎ যে সমস্ত জেলা হাসপাতাল রয়েছে সেখানে সাইকিয়াট্রিক বিভাগ রয়েছে, সেখানে গিয়েও কি করতে হবে? সেখানে গিয়ে একটু খোঁজ খবর নিতে হবে যে দেখো দেখি আমার মাথাটা ঠিক আছে কিনা বা আমার ভাবনা চিন্তা ঠিক আছে কিনা, বুঝতে পারো, বা মাথার ব্যামো রয়েছে কিনা দেখো দেখি। চলো, আরো কিছু স্কিম রয়েছে সোশ্যাল সাপোর্টের জন্য। এম ন্যাশনাল ডায়ালাইসিস প্রোগ্রাম, তাদের কিডনি ফুটে গেছে, অরিজিনাল কিডনি আর কাজ করছে না, তাদেরকে কি করতে হবে? তাদেরকে ডায়ালাইসিস করাতে হবে একদম রেগুলার ইন্টারভ্যালে। কিছু কিছু প্রথমে শুরু হবে মাসে একবার, পরে শুরু হবে 15 দিনে একবার, তারপরে সপ্তাহে, এখন ডেলি হতে হবে, ঠিক আছে? ফ্রি ডায়ালাইসিস সার্ভিস টু দ্য পুয়ার অ্যাট ডিস্ট্রিক্ট হসপিটাল, মানে জেলা হাসপাতালে তুমি পাবে এই পরিষেবাটি, ঠিক আছে? তবে আমি লক্ষ্য করেছি জেলা হাসপাতালে এই পরিষেবা গ্রহণ করে কিন্তু বেশি দিন নিতে পারে না, তার আগে রোগী মরে যায়, কেন জানি না। কিন্তু তারা যখন প্রাইভেটে করায় বহুদিন টিকে থাকে, হয়তো এটা ভাবছে যে প্রাইভেট, যে একে যদি আমি টিকে রাখি সব দিনই পাবো,
ঠিক আছে? তো এই জন্য ন্যাশনাল ডায়ালাইসিস প্রোগ্রাম কতটা কার্যকরী আমার তো ডাউট আছে। সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ স্কিম মেডিকেল ফ্যাসিলিটি দিচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িজদেরকে। তুমি যদি জব করো, যদি কেন্দ্র সরকারের আন্ডারে তোমার যদি জব হয়, তাহলে তোমার লাক খুলে গেল। কেন খুলে গেল? কারণ তুমি এইচএস পাবে। মানে হচ্ছে তোমার সমস্ত ট্রিটমেন্ট, এই যে তোমরা প্রিপারেশন করছো, এইমস নার্সিং লাগিয়ে দাও, সেন্ট্রাল গভর্নমেন্টেরই জব পাবে। তখন তোমার পরিবারের সবার স্বাস্থ্য পরিষেবা ফ্রি হয়ে যাবে। হয়েছে? যারা পেনশন পায় এবং তাদের উপর ডিপেন্ড করে যারা রয়েছে, সবার হয়ে যাবে। রেলে চাকরি করলে তোমার পরিবারের যেখানেই ঘোরো না কেন, রেলের টিকিট ফ্রি। এরকম। ঠিক আছে? এরপরে দেখো, টেকসই পোষণ যোজনা। এটা হচ্ছে কি একটা টাকা, ডিবিটি। এইবারে এখন বলছে না ডিবিটি লিঙ্ক করতে হবে। হ্যাঁ, ডিবিটি পুরো নাম কি? ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার। কত? 500। কাদেরকে দেওয়া হবে? যারা টিবি পেশেন্ট তাদেরকেই দেওয়া হবে। কেন দেওয়া হবে? তার কারণ হচ্ছে যাতে পুষ্টি পায় এবং তাদের ট্রিটমেন্টটাকে চালিয়ে যেতে পারে। কত সরকার ভাবছে টাকা পয়সা দিয়ে। জিরো এমআর ক্যাম্পেইন, অর্থাৎ মামস মিজলস রুবেলা, এমএমআর নাম শুনেছো না? একটা ভ্যাকসিন নেওয়া হয় এমএমআর। ওই এমএমআর সেখানে দেওয়া আছে যে এটাকে কমাতে হবে বা একদম সম্পূর্ণরূপে এলিমিনেট করে দিতে হবে। তার জন্য একটা ক্যাম্পেইনিং হচ্ছে জিরো এমআর ক্যাম্পেইন। ঠিক আছে? ক্লিয়ার? চলো, শেষে ফরনিক্স চলে এসছে, আমরা ওর শেষের দিকে। ঠিক আছে? তাহলে আজকে আমরা যেটা করলাম সেটা আশা করি বোঝা গেছে।